ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ তারেক রহমান জামায়াত এবং এনসিপি এই দুই দলের প্রধান অর্থাৎ জামায়াত আমির এবং নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন এবং দুই দল বলেছেন বলেছে এটা একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির বিষয়, এটি একটি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি হয়ে থাকবে। আপনাদের একটু মন্তব্য জানতে চাই। শুরুতেই আবু সাইদ খান, একটু আপনার কাছে আসতে চাই। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা ভালো দৃষ্টান্ত। কেননা আমাদের রাজনীতি সরকারি দল আর বিরোধী দল মানে হচ্ছে যে যেন শত্রুতার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে তো এই ধরনের সৌহার্দ্যমূলক আলাপ আলোচনা এবং সরকার গঠনের পূর্বে তারেক রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। এবং তারাও সেটাকে অর্থাৎ ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম উভয়ের বাড়িতে তিনি গিয়েছেন এবং তারাও তাকে স্বাগত জানিয়েছেন এবং গুরুত্বের সঙ্গে বিষয়টাকে বিবেচনা করেছেন। এটা এখন পর্যন্ত আমরা যেটা দেখছি রাজনীতিতে সুবাতাসই বইছে, অর্থাৎ যে সরকারকে বিরোধী দল এর পক্ষ থেকে তো নির্বাচনী ফলাফল মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু পাশাপাশি কিছু সিট অর্থাৎ তারা 32টা সিটে পুনর্গণনার দাবি করেছেন। তবে সেটা হতেই পারে এবং নির্বাচনী বিধির মধ্য দিয়ে সেটা আপত্তির কিছু না, সেটা রিকাউন্টের দাবি তারা করতেই পারে। এবং আপনার অভিজ্ঞতায় কি অতীতে কখনো দেখেছেন এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যে নির্বাচন মেনে নিয়ে আসলে বিরোধী পক্ষের সঙ্গে দেখা করা, এরকম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনে নেওয়া সবকিছু অতীতে কখনো আপনার অভিজ্ঞতা কি বলে? না, অতীতে আমরা দেখি নেই। স্থানীয় নির্বাচন কিংবা এলাকা ভিত্তিক কোনো প্রার্থীরা এই সৌজন্যতা দেখিয়েছেন, কিন্তু কেন্দ্রীয়ভাবে এটা আমরা দেখি নেই যে মানে সরকার দলের নেতা, প্রধান নেতা তিনি বিরোধী দলের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। এটা আমাদের দেশে এটা নতুন বিষয় এবং বরং আমরা সেটা কাদা ছড়াছড়ি দেখেছি এবং শুরুতেই এই ধরনের সৌহার্দ্যমূলক সম্পর্কের বিষয়টি এটা রাজনীতিতে নতুন মাত্রা দিয়েছে। এটাকে নিঃসন্দেহে এটা অভিনন্দনযোগ্য বিষয় এবং যেটা তারেক রহমান স্থাপন করেছেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে যেটা শুরু হয়েছে তো আমার মনে হয় সেটাকে কন্টিনিউ করা এবং পরবর্তীতে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এবং অনেক সময় সরকার এবং বিরোধী দলের মধ্যে তো বিভিন্ন প্রশ্নে দ্বিমত আছে, ভিন্ন মত আছে, তো সেই ক্ষেত্রে সেটা থাকবেই, বাকযুদ্ধ হবে, পার্লামেন্ট আরো সরব হয়ে উঠবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা এটা মেনটেন করা উচিত, যেটা তারা স্থাপন করেছেন। আমার মনে হয় যে মানে এই কালটা অর্থাৎ এই পিরিয়ডটা তারা এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তারা অগ্রসর হবেন। এর মানে এই নয় যে বিতর্ক হবে না, সংঘাত হবে না, ওয়াকআউট হবে না, তা না, এগুলোও চলতে থাকতে হবে, কিন্তু তার মধ্যে দিয়ে এই সম্পর্ক যেটা স্থাপন করেছে এটা সবারই অনার করা উচিত। এবং সবাইকে বুঝতে হবে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ তাকিয়ে আছে। মানুষ এটা অনেক বছর পরে, 3টে টার্মের পরে মানুষ ভোট দিতে পেরেছে এবং তারপরে তারা স্বপ্ন দেখছে যে এখানে তারা সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা এবং তাদের অনেক অধিকারের ব্যাপার আছে, যে দাবি কেবলমাত্র সরকার না, তার কাউন্টার পার্ট সরকারের তো অংশীদারও বটে, যেটা বিরোধী দল তাদের কাছে প্রত্যাশা। এবং দেশের সামগ্রিক কল্যাণে, দেশের উন্নয়নের সামগ্রিক কল্যাণে, গণতন্ত্রকে সুসংহত করার প্রশ্নে তারা হাত ধরাধরি করে অগ্রসর হবে, জনগণ সেটাই প্রত্যাশা করে এবং আমরাও সেটাকে দেখতে চাই। তবে এটার জন্য এখানেই শেষ না হয়, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন এটা স্থায়ী হয় এবং এর মধ্য দিয়ে আরো উত্তরোত্তর সৌহার্দ্য বাড়বে এবং এটাই আগামীতে আসলে দেখার বিষয়। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, একটু আপনার কাছে আসতে চাই। জামায়াত বলেছে সংসদে শক্তিশালী বিরোধী দল হবে জামায়াতে ইসলামী। শক্তিশালী বিরোধী দলের যে ভূমিকা, আপনার কি মনে হয় যে সেটা জামায়াতে ইসলামী খুব ভালোভাবে পালন করতে পারবে?
আহ, ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাইদ ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি এই বিষয়টা বলার আগে সাইদ ভাইয়ের কথার রেশ ধরে শুধু এটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা আমাদের একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন ছিল, এবং এই নির্বাচনে জনগণ আগামী 5 বছরের জন্য সরকার পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তারা ম্যান্ডেট দিয়েছে, এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এবং এই সরকার গঠনের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা এই সংসদে আগামীতে বিরোধী দলের ভূমিকা পালন করবে, সেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটের দুই শীর্ষ নেতার সাথে তিনি যে দেখা করেছেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যমূলক আলোচনা হয়েছে, সেটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমাদের একটা দৃষ্টান্ত হবে। এবং আমি এই কারণে জনাব তারেক রহমান, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে যে বিরোধী দলের দুই শীর্ষ নেতা আছে তারা তাকে স্বাগত জানিয়েছেন। এবং আমরা মনে করব, বিশ্বাস করতে চাই আমরা নাগরিক হিসাবে, যে সৌহার্দ্যের বাতাবরণ আজকে উন্মুক্ত হলো, সেটা শুধুমাত্র সরকার দলের পক্ষ থেকে না, যাদের কাছে গেছেন তারাও এটির মর্যাদা দিয়ে আগামী দিনে বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন যেটা জুলাই যুদ্ধে মানে অভ্যুত্থানের পর আমাদের সকলের কাছে প্রত্যাশিত। জি। এখন আপনি যেটি বলেছেন যে আমরা আমরা এই নির্বাচনী ফলাফল পেয়েছি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই বিএনপি এককভাবে 209টি এবং তার জোটগতভাবে সেখানে তারা 212টি আসনে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এবং জামাতে ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট তারা 77টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের আসনে তারা বসবেন। দেখুন, গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী দল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি তারেক রহমান সাহেব এক নির্বাচনের প্রাক্কালে বলেছেন যে তিনি সরকার গঠন করার ব্যাপারে, তার দল বিজয়ী হয়ে সরকার গঠন ব্যাপারে তিনি খুবই আস্থাশীল ছিলেন, এবং বলেছিলেন যে ভবিষ্যতে তারা এককভাবে সরকার গঠন করবে। আমরা এটিই চাই। আমরা ইতিপূর্বে দেখেছি আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হতো, পাতানো নির্বাচন, সেখানে কে বিরোধী দল কে সরকারি দল সেটি কিন্তু ডিমার্কেশনটা করা যেত না। রাইট। তো আজকে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য আপনার মনে আছে যে রওশন এরশাদ একবার অসহায় হয়ে বলেছিলেন যে আসলে আমার পরিচয়টা কি সেটি আপনারা নিশ্চিত করুন, আমি কি বিরোধী দলীয় নেত্রী কিনা। তো আজকে আমরা যেটি চাই যে গণতন্ত্রের জন্য একটা পার্লামেন্টে, অর্থবহ পার্লামেন্ট, কার্যকর পার্লামেন্ট করার জন্য সেখানে শক্তিশালী বিরোধী দলের অবস্থানটা খুবই জরুরি। আমরা যদিও দেখতে পাচ্ছি যে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, কিন্তু আজকে তারেক রহমান যে জেস্টার দেখিয়েছেন সেটা যদি অব্যাহত থাকে তাহলে বিরোধী দল পার্লামেন্টে কতটি আসন পেল, তার চেয়ে বড় কথা হলো যে তারা এই পার্লামেন্টটাকে কার্যকর করার জন্য বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ সরকারের পক্ষ থেকেও দেয়া হবে, এবং সেই বার্তাটাই মনে হয় আজকে দেওয়া হয়েছে। এবং জামাতের নায়েবে আমির তিনি তারেক রহমানের মানে সাক্ষাৎ শেষে যে ব্রিফ করেছেন বা বলেছেন, সেখানে সেখানে তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা সরকারের অংশ হব না, আমরা সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা যদি সরকার দলের মানে সংসদে সরকার দলের পাশাপাশি বিরোধী দল যদি জনস্বার্থ নিয়ে একটা কার্যকর ভূমিকা পালন করে, শক্তিশালী ভূমিকা পালন করে, এবং সরকারের উপর যদি তারা এক ধরনের চাপ তৈরি করতে পারেন এবং গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সরকারকে সঠিক পথে যদি তারা রাখতে পারেন, তাহলেই কিন্তু আমাদের এই বাংলাদেশের জন্য একটা আগামী দিনে যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্ন অর্থবহ হতে পারে। অর্থবহ তো হতে পারে, আজকে জি, নিশ্চয়ই। আমরা আমি একটু আবু জি। সাইদ খানের কাছে আবার একটু ফিরতে চাই। আমি একটু জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে হ্যাঁ ভোট জয়ী হয়েছে, এটা তো আমরা জানি। আমি একটু হ্যাঁ ভোট জয়ী হয়েছে এটা আমরা জানি। আমি একটু জানতে চাই যে জামায়াত বলেছে এই বিষয়ে কিন্তু তারা কোনো ছাড় দেবে না। অন্যদিকে বিএনপি কিন্তু সেই সময় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। আসলে এই ক্ষেত্রে আসলে কি হতে পারে ধারণা করা যাচ্ছে? এটা একটা জটিল বিষয়। যেমন ধরুন, যেটা তো ঠিক যে তারেক অর্থাৎ যে বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার তার সঙ্গে একটু আহ, পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না, এবং বিএনপি নির্বাচিত হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অপরদিকে এই গণভোটের মাধ্যমে সেখানে জুলাই সনদের পক্ষে হা ভোট জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি যদি বলে
যে আমরা তো জয়লাভ করেছি, অতএব যেখানে নোট অফ ডিসেন্ট রয়ে গেছে আমরা সেগুলোকে বাদ রেখে আমরা আমাদের মতো বাস্তবায়ন করব। তো তাদের এটার যুক্তি আছে। অপরদিকে জামায়াত এবং অন্যরা চাপ দিতে পারে যে যেহেতু হাবট জিতেছে, অতএব হাবটের সবকিছু হুবহু অনুসরণ করতে হবে। তো এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে যেতে পারে। তো এটা আসলে একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটার জন্য পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে সেটা জি একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। জি কেবলমাত্র দুই পক্ষ যদি গো ধরে থাকে তাহলে সেখানে সংকটটা বেড়ে যাবে। আমরা আশা করব যে দুই পক্ষ গো না ধরে এটা আলাপ আলোচনার এবং সংবিধান সম্মত পথে এর কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে উভয় খতিয়ে দেখবেন এবং সেইভাবে বিষয়টা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। জি, নিশ্চয়ই আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই আরো দু একটি বিষয় রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে রয়েছেন আবু সাইদ খান এবং ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমি একটু নির্বাচনের বিষয়ে আসতে চাই। কারচুপি করে ৩২ আসনের জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে কাল ঢাকায় বিক্ষোভ, অভিযোগ নিয়ে হাইকোর্টে যেতে বলল ইসি। কি বলবেন? শুরুতেই ডক্টর এম সিদ্দিকুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচনের পর এই অভিযোগ, ইসির কাছে যাওয়া, ইসি কোর্টে যেতে বলা, সামগ্রিকভাবে একটু মূল্যায়ন জানতে চাই আপনার। দেখুন, এইবার যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের গণমাধ্যমের বদৌলতে সারাদিন ধরেই আমরা এটা দেখেছি এবং আমরাও কিছু ব্যক্তিগতভাবে খোঁজখবর করেছি এবং আমি নিজে যেহেতু দীর্ঘদিন পর একটা ভোট দিতে পেরেছি উৎসবের সাথে এবং সেখানে গিয়েছি এবং আপনি দেখবেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু সন্ধ্যা অবধি ভোটের পরিবেশ সম্পর্কে বলেছেন, ভোট আয়োজন সম্পর্কে, ভোটটি সুন্দর সুষ্ঠু সুচারুরূপে সম্পন্ন হয়েছে এবং আমার বিবেচনায় এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন। এবং আজকে দুটো পর্যবেক্ষক টিম, একটি বিদেশি এবং দেশের 4টি পর্যবেক্ষক টিম, তারা তাদের পর্যবেক্ষণের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেছেন এবং সেইখানে তারা এই নির্বাচনটাকে যে কোনো মানদণ্ডে একটা আন্তর্জাতিক মানদণ্ডের নির্বাচন হিসাবে চিহ্নিত করেছেন। এখন জামাতে ইসলামীর পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো মধ্যরাতের পর থেকে তারা এই অভিযোগগুলো কিছুদিন এই নির্বাচনের মধ্যরাতের পর থেকে তারা করা শুরু করেছিল এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে বিশেষ করে নির্বাচনী ইতিহাসের অনেক কিছু থেকে এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বের হয়ে এসেছি, কিন্তু পরাজিত হলে ফলাফল সম্পর্কিত প্রশ্ন, এটা যে ধারাবাহিকতা এটা কমে এসেছে কিন্তু 32টার মধ্যে এসেছে। সামগ্রিকভাবে নির্বাচনকে তো তারা করছে না। তো আবার দেখবেন যে বিএনপির প্রার্থীরাও দু এক জায়গায় যারা পরাজিত হয়েছেন দলীয় অবস্থানের বাইরে গিয়ে তারা কিন্তু নিজেরা বলছেন যে না, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এটি আমাদের বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির পরাজিতের যে মানসিকতা থাকে বা প্রতিক্রিয়া থাকে এরই একটা বহিঃপ্রকাশ বলে আমার মনে হয়। জি, আজকে যারা নির্বাচন আমি আবারও একটু আপনার কাছে তারা ফিরবো। আমি একটু আবু সাইদ খানের কাছেও আসতে চাই, এই বিষয়ে একটু আপনারও মন্তব্য জানতে চাই। আচ্ছা, দুটো জিনিস হয়েছে। এবার নির্বাচনে বেশ কিছু সিটে বিএনপি মার্জিনে, খুব কম মার্জিনে জয়লাভ করেছে। আবার পক্ষান্তরে জামাত, এনসিপিও খুব কম মার্জিনে জয়লাভ করেছে। এখন তারা তাদেরকে যেখানে কম মার্জিনে তারা হেরেছে সেইগুলো নিয়ে তারা আপত্তি তুলেছে। তাই এটা এখন বিষয়টা হলো যে নির্বাচন যে ফেয়ার হয়েছে কিংবা নির্বাচনে সেই ধরনের কোনো কারচুপির সুযোগ ছিল না সেটা কিন্তু অনেক পরিষ্কার এবং এই ব্যাপারে দেশি বিদেশি পর্যবেক্ষকরা কেউ এখানে কোনো অনিয়ম কিংবা ত্রুটির কথা তুলে ধরেন নাই। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচনটা গ্রহণযোগ্য। তারপরে যখন তারা অভিযোগ তুলেছেন আমার মনে হয় সেটা হলো আইনানুগ ভাবে, এটার জন্য আলাদা আন্দোলন না করে আইনানুগ ভাবে তারা নির্বাচনী ট্রাইব্যুনালের কাছে যাওয়া কিংবা এখানে আইনানুগ যে পদক্ষেপ তারা সেটাকে গ্রহণ করতে পারে। কিন্তু এর মাধ্যমে এই নয় যে সমস্ত নির্বাচন প্রত্যাখ্যান করা কিংবা সংসদ বর্জন করা। নিশ্চয়ই এই ধরনের পথে তারা অগ্রসর হবেন না, তারা আইনি লড়াই তারা চালিয়ে যেতে পারেন। আবু সাইদ খান, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছে, তারা বিপুল সংখ্যক আসন পেয়েছে, সেক্ষেত্রে তাদের দুই কক্ষেই বেশ প্রভাব থাকবে। সেক্ষেত্রে কোনো আইন যখন পাশ করা হবে সেক্ষেত্রে আসলে বিএনপি একাই সেটা করতে পারবে কিনা, এই বিষয়গুলো একটু স্পষ্ট হওয়া দরকার। আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা, উচ্চকক্ষ গঠনের ব্যাপারে এখানে কিন্তু দুটো ভিন্ন মত রয়ে গেছে। যেমন বিএনপি চাইছে যে প্রাপ্ত সিটের অনুপাতে
আর এখানে জামাত এবং অন্যরা চাইছেন যে সেটা হচ্ছে যে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো দুটো আলাদা জায়গা, এটা একটা আলাপ আলোচনার মাধ্যমে ফয়সালা করতে হবে, তা না হলে তো এটা ভিন্ন জায়গা চলে যাবে। তো দুটো এখন হলো যে বিএনপি, অনেকে মনে করছে যে বিএনপি এই ক্ষেত্রে ছাড় দিতে পারে, তারা এই ক্ষেত্রে তারা মানে প্রাপ্ত ভোটের ব্যাপারটা আসতে পারে এই রাশি অনুসারে। কিন্তু আসলে কি হবে সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। আর উভয় দলই যদি গো ধরে, তার যার আলাদা আলাদা অবস্থানে থাকে, তাহলে এখানে একটা সংকট তৈরি হবে। এইটা একটা সংকটের জায়গা। আর একটা সংকটের জায়গা আছে, যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন কিনা। তো এই ব্যাপারে সেখানে জুলাই সনদে আছে পারবেন না, কিন্তু বিএনপি মনে করে যে পারবেন, যে কারণে ওই ক্লজে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো ধরেন এই দুটো মেজর জায়গা তো বিরোধ আছে। তো এই বিরোধটা দুটো পদ্ধতিতে কিছু কিছু সংকট তো রয়েছে। এম সিদ্দিকুর রহমানের কাছে একটু আমরা এই বিষয়ে একটু জানতে চাই। আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান সূত্র খুঁজে পাওয়া সম্ভব বলে আমি মনে করি। জি, এম সিদ্দিকুর রহমান খান, আপনি কি তাই মনে করেন? ওইটা আমি যেটা মনে করছি যে উচ্চকক্ষ যে কিভাবে গঠিত হবে সেটা জুলাই সনদে উল্লেখ করা আছে, সেটা আমাদের পিআর পদ্ধতিতে যেটা করা হবে, এবং সেখানে ফাইনালি যেটি হবে আমাদের সেটি ধারণা করছি যে প্রাপ্ত ভোটের ভিত্তিতেই হবে, এবং সেটাও যদি হয় তাহলেও বিএনপি সেখানে তাদের মেজরিটি ধরে রাখতে পারবেন। আর উচ্চকক্ষে আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান সংশোধনের মতো যে আমাদের বড় জিনিসগুলো আছে সেইখানে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার আছে। আর অন্য বিষয়গুলো যেখানে আইন প্রণয়নের ব্যাপার আছে আমাদের দৈনন্দিন বা অন্য আইনগুলো, সেগুলো আমাদের পার্লামেন্টে যেভাবে হয় সেগুলোই হবে। কেবলমাত্র আমি যতদূর জানি আমার, সেটা হলো যে সংবিধান সংশোধনের মতো গুরুতর যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ আছে সেইগুলোর ব্যাপারে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার একটা লাগবে, এবং সেখানেও বিএনপি সেটি করতে পারবে। এখন যেটি হলো যে উচ্চকক্ষ বাংলাদেশের জন্য একটা নতুন অভিজ্ঞতা, এবং আপনি জানেন যে বিএনপি উচ্চকক্ষের দাবি বা একটা সংস্কার নিয়ে তারা কাজ করছে। 31 দফা তাদের যে ছিল সেখানে পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন, এবং দেশের নাগরিক সমাজের প্রতিনিধি এবং যারা রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে পারেন কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসবেন না, যারা বুদ্ধিজীবী আছেন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে সেখানে অন্তর্ভুক্ত করার প্রবণতার কথা বলে, অন্তর্ভুক্ত করার কথা বলে তারা বলেছেন। ফলে উচ্চকক্ষ নিয়ে বিএনপি কিন্তু প্রথম তাদের 31 দফায় বলেছে। ফলে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে কোন জটিলতা পিআর সিস্টেম পদ্ধতি অনুসরণ করে হোক, এটা জুলাই সনদে আছে, এটা হবে। এবং যেহেতু বাংলাদেশের জন্য নতুন একটা অভিজ্ঞতা, ফলে আমরা অপেক্ষা করছি যে উচ্চকক্ষ গঠিত হলে আমরা সেটা কিভাবে হয়, এবং সেটা জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। উচ্চকক্ষ গঠন, আসলে বাংলাদেশের একটা নতুন অভিজ্ঞতা এবং আসলে অপেক্ষা করতে হবে। আপনারা দুজনই আসলে নানা দিক নিয়ে কথা বলছিলেন, নানা দিক থেকে কথা বলছিলেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।